আজকে 23 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার, 7 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 28 সফর 2047 হিজরি। বাংলাদেশ থেকে প্রকাশিত প্রধান প্রধান 10 পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই আমরা চলে যাই প্রথম আলো পত্রিকায়। প্রথম আলো পত্রিকার আজকে প্রধান শিরোনাম, ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা। ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি, জামাতের অবস্থানও একই। বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের সব প্রস্তাব বিধিবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের এই অবস্থান জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে দলটি। অন্যতম দ্বিতীয় শিরোনাম, আবারও পর্যটকে মুখর সাদা পাথর। শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তা খুবই খারাপ। এই শিরোনামটা করা হয়েছে গাজীপুর শিল্প এলাকাকে কেন্দ্র করে।
এরপর চলে যাচ্ছি কালের কণ্ঠ পত্রিকায়। কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, পণ্যের বদলে আসছে ইয়াবা। মায়ানমার সীমান্তকে কেন্দ্র করে কাজী মনজুরুল ইসলাম চট্টগ্রাম থেকে প্রতিবেদনটি করেছেন। এখানে মাদকের ভয়াল থাবা সর্বত্র শিরোনামে একটা চিত্র তুলে ধরা হয়েছে। আরেকটি শিরোনামে তারা দেখানোর চেষ্টা করেছেন কালের কণ্ঠ পত্রিকা বিশেষ করে 1 বছরে কতটা এগোলো বাংলাদেশ। প্রতিবেদনটি করেছেন মোস্তফা কামাল। এরপর দেখি যুগান্তর পত্রিকার আজকের শিরোনাম, লরির নিচে চাপা পড়া প্রাইভেট কার উদ্ধারের চেষ্টা। শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পদুয়ার বাজার এলাকায় অন্যতম আরেকটা শিরোনাম হচ্ছে সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা, ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন। গতি কমেছে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে। এখানে একটা তুলনামূলক চিত্র দেখানো হয়েছে 2024-25 অর্থবছর হতে 21-22 অর্থবছর পর্যন্ত এখানে বেসরকারি, সরকারি এবং সামগ্রিক তিনটা ক্ষেত্রেই একটা তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়েছে।
যুগান্তর পত্রিকায় আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করা হয়েছে মব সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদ, মব সৃষ্টি করে ৩ বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু। চলে এলাম ইত্তেফাক পত্রিকায়। ইত্তেফাক পত্রিকা আজকে শিরোনাম ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা। ইত্তেফাকের অন্যতম আরেকটা শিরোনাম প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা। ৩ স্তরের পদোন্নতির প্রক্রিয়া শুরু। প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রিতায় অসন্তোষ বাড়ছে। সচিব ও সরকারি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সংস্থা প্রধানের পদ শূন্য। ২টি অধিদপ্তর মহাপরিচালক ডিজি নেই। এছাড়া কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব সংকট আছে। এসব কারণে প্রশাসনের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ বাড়ছে। সূত্র জানিয়েছে, বর্তমানে সচিব ও সরকারি গুরুত্বপূর্ণ ৮টি সংস্থা প্রধানের পদ শূন্য। ২টি অধিদপ্তর মহাপরিচালক ডিজি নেই। কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব সংকট আছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের অতিরিক্ত সচিব এবং ৩০তম ব্যাচের উপসচিব হিসেবে পদোন্নতি অদৃশ্য কারণে ঝুলে আছে। এসব কারণে প্রশাসনের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ মেটাতে প্রশাসনে আবার ৩ স্তরের পদোন্নতি প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসে বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হবে। সেপ্টেম্বরে খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দ্বার। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ২০তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনা করা হচ্ছে। ইত্তেফাকের অন্যতম আরেকটা শিরোনাম মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের কবলে গাজাবাসী। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ।
দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম: অপবাদ ছড়িয়ে ৩ জনকে হত্যা। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ৩ কিশোরকে সেতুর রেলিংয়ে বেঁধে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর মারা যায়। শুক্রবার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গা সেতু এলাকার ঘটনা এটি। ২০২৫ সালের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনটিতে। অপবাদ ছড়িয়ে ৩ জনকে হত্যা। এতে দেখা যায় জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে ১১, মার্চে ২০, এপ্রিলে ১৮, মে মাসে ১৩, জুন মাসে ১১, জুলাইতে ১৪, আগস্টে ১৪। সূত্র ২২ আগস্ট পর্যন্ত এরকম একটি মব সৃষ্টি করে হত্যার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করেছেন। সমকালের অন্যতম আরেকটা শিরোনাম: পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা। জাতিসংঘের ঘোষণা, মধ্যপ্রাচ্যে প্রথম অভুক্তের কারণে মৃত্যুঝুঁকিতে ৫ লাখ বাসিন্দা। সামরিক কায়দায় ত্রাণ বিতরণ করে অনাহারে বাড়িয়েছে ইসরায়েল। যে কোনো মূল্যে যুদ্ধবন্ধ চায় জাতিসংঘের ৪ সংস্থা। গাজায় ইসরায়েলের আগ্রাসন ৭ অক্টোবর ২০২৩ থেকে ২২ আগস্ট ২০২৫ পর্যন্ত। এখানে দেখানো হয়েছে নিহত ৬২,১২২, পুরুষ ২৭,৬০৫, নারী ৯,৭৩৫, শিশু ১৮,৪৩০, বৃদ্ধ মারা গিয়েছেন ৪,৪২৯, আহত হয়েছেন ১,৫৬,৭৫৮ জন, নিখোঁজ ১৪,২২২, আটক ১২,০০০, দুর্ভিক্ষে মৃত্যু ২৭১, দুর্ভিক্ষে শিশু মৃত্যু ১১২, ত্রাণ নিতে গিয়ে মৃত্যু ২,০৩৬, বাস্তুচ্যুত ২৩ লক্ষ, স্থাপনা ক্ষতিগ্রস্ত ১,৭৫,০০০।
এরপরে চলে এলাম আমাদের সময় পত্রিকায়। আমাদের সময় পত্রিকার আজকে শিরোনাম, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের। অপার সৌন্দর্য মণ্ডিত কুয়াকাটা সমুদ্র সৈকত নানা অব্যবস্থাপনা অনিয়মের কারণে হারাতে বসেছে অপরূপ লীলাভূমির মর্যাদা। এরপর চলে এলাম জনকণ্ঠ পত্রিকায়। জনকণ্ঠ পত্রিকার আজকের শিরোনাম, নির্বাচন কি সত্যিই অনিশ্চিত? প্রশ্ন রয়েছে বিচার সংস্কার ও ভোটের পরিবেশ নিয়ে। জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি। বিতর্কের কেন্দ্রে গণপরিষদ ও গণভোটের আয়োজন। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক মণ্ডলে বিভক্তি। যুগান্তরের অন্যতম আরেকটা শিরোনাম, ৪০ দল নিয়ে নির্বাচন করবে বিএনপি। চলছে দর কষাকষি, ২৬০ আসন রাখবে বিএনপি, সমমনাদের ছাড় দেবে সর্বোচ্চ ৪০। এরপর মানব জমিন। মানব জমিন পত্রিকার আজকে প্রধান শিরোনাম, জুলাই সনদ যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি সমমনা। কমিশনের ২৩ দলের মতামত, যে কারণে সরিয়ে দেওয়া হলো তন্ময়কে, বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান। শেষ চিঠিতে যা লিখেছেন বিভূরঞ্জন। সরব আন্দোলনে নীরবে নির্বাচনী প্রস্তুতি জামাতের, কি বার্তা নিয়ে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী? শেষ চিঠিতে যা লিখেছেন বিভূরঞ্জন। এদিকে বাসা থেকে বের হওয়ার আগে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি অনলাইন পোর্টাল বিডি নিউজের অফিসে নিজের লেখা একটি চিঠি ইমেইল করেন। চিঠিতে তিনি লিখেন, আমি বিভূরঞ্জন সরকার, আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক ৫ দশকের বেশি সময়ের। দেশে নানা পরিবর্তন, আন্দোলন, গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়। আমার পেশা আমাকে শিখিয়েছে সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে শিখেছি। কখনো কখনো নাম গোপন রাখতেই হয়, সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয়। এরশাদের আমল, নানা রাজনৈতিক আন্দোলন, সব ক্ষেত্রে সাহস ছাড়া লেখা সম্ভব ছিল না।
আমরা আমার মতো সাংবাদিকরা গোপন নাম ব্যবহার করেছি। তাতে স্বার্থের কিছু নেই, বরং নিরাপত্তার জন্য। মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান স্পষ্ট ছিল। স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা। আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন, আমিও ও পথে হাঁটিনি। স্কুল ছাত্র থাকতেই সাংবাদিকতার পেশায় জড়িয়েছি। দৈনিক আজাদের মফস্বল সাংবাদিক। স্কুলে পড়ার সময় আমাদের নামে আজাদে বড় বড় লেখা ছাপা হয়েছে। আবার বাম রাজনীতিতে জড়িয়েও পড়াও সেই স্কুল থেকেই। রাজনৈতিক আদর্শবোধ ও সাংবাদিকতার নৈতিক সততা আমাকে ব্যক্তিগত সুখভোগের জন্য তাড়িত করেনি। একটাই তাড়না, দায়িত্ববোধ। আমি জ্ঞাত কখনো দায়িত্ব পালনে অবহেলা করিনি, নিজের কাজে ফাঁকি দেইনি। খুব সাহসী মানুষ আমি হয়তো আমি নই, কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি। অবশ্য বছর কয়েক আগে পটিয়ে আমাকে দিয়ে নাইমুল ইসলাম খান তার স্ত্রী মন্টি আপার সুখ্যাতি লিখিয়ে নিয়েছিলেন। আজকের সময় সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরূপ। অনেকেই সুবিধা, স্বার্থ, সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন। আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি। তাই হয়তো দীর্ঘ 5 দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পাই না। এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চাই না। তবে শুনেছি আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ। আহা, যদি ওই বেতনের একটি চাকরি পেতাম, তাহলে হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না। অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় 20 থেকে 22,000 টাকা। বাড়িয়ে নয়, একটু কমিয়েই হয়তো বললাম। আমার আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ সহ কত যে রোগ। আর্থ্রাইটিস ও লিভারের চিকিৎসার জন্য কত যে ধার দেনা করতে হয়েছে। আমার ছেলেও অসুস্থ, ওরও নিয়মিত চিকিৎসা ব্যয় আছে। তাই ধার দেনা ছাড়া কোনো উপায় নেই। শেখ হাসিনার শাসন আমলে নানা পরিচয়ে অনেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। এক পর্যায়ে লাজ লজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি। অনেক সাংবাদিক প্লট পেয়েছেন, আমি 2 বার আবেদন করেও সফল হইনি। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে বই লিখে নাকি কতজন ভাগ্য বদলেছেন, অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত 2টি বইয়ের জন্য আমি 2 টাকাও রয়্যালটি পাইনি। একেই বলে কপাল। তবে হ্যাঁ, একবার শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ আমার হয়েছিল। ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকাও আমি পেয়েছিলাম, কিন্তু সেটা তো ওই কোট, প্যান্ট, জুতো কিনতেই শুধু শেষ হয়। আরও দেনা হয়েছে। ওই